চল স্টার্ট করি। আজকে ক্লাস 11-এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ক্লাস 12-এর রেসপেক্টে অর্গ্যানিক কেমিস্ট্রি। বেসিক্যালি অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে দুটো চ্যাপ্টার আছে। আমরা এখানে দুখানা চ্যাপ্টার কম্বাইন্ড হতেই পড়বো, সেইভাবে পড়বো যেভাবে পড়লে পুরো জিনিসটা ইন্টারেস্টিং থাকবে। তো আমরা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 করে আলাদা পড়বো না। চ্যাপ্টার 2 এর পার্ট আমরা হয়তো আগে পড়ছি, তারপর আমরা চ্যাপ্টার 1-এ যাবো। চ্যাপ্টার 1-2 আমরা মিলিয়ে মিশিয়েই পড়বো। প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে অর্গ্যানিক কেমিস্ট্রি সিলেবাস ওয়াইজ আমি তোকে ডেইলি গ্রুপে আপডেট দেবো যে কোনটা পড়া হলো। অর্গ্যানিক কেমিস্ট্রি সিলেবাসটা পাঠিয়ে দেবো গ্রুপে ইন ডিটেলস, কোন কোন পার্টটা পড়া হলো সেটা আমরা প্রত্যেকটা ক্লাসের পরে দেখবো, ঠিক আছে? অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস 11-এ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লাস 12-এর রেসপেক্টে। ক্লাস 11-এ যদি কেউ ভাবে আমি অর্গ্যানিক পড়বো না, ক্লাস 12-এ গিয়ে কভার করে দেবো, তাহলে সে ভুল ভাববে। ক্লাস 12-এ আউট অফ 70 অ্যারাউন্ড 33 থেকে 35 থাকবে হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট, যার বেস পুরোটাই ডেভেলপ হবে হচ্ছে ক্লাস 11 লেভেলে। তো ক্লাস 11-এ তো যদি মনে হয় যে আমি অর্গ্যানিক পড়বো না, ক্লাস 12-এ উঠে মেকআপ করবো বা ক্লাস 12টা আমি ভালো করে পড়বো, হবে না সেটা। কারণ ক্লাস 12-এর অর্গ্যানিক তুই কিছুই বুঝতে পারবি না যদি না তুই ক্লাস 11 অর্গ্যানিক ভালো করে বুঝিস। আর যদি মনে হয় আমি ক্লাস 12-এ উঠে ভালো করে পড়বো, ক্লাস 11টা তাহলে তোকে তখন সাইমালটেনিয়াসলি পড়তে হবে, যেটা একদমই সম্ভব নয়। ক্লাস 12-এ একই এত সিলেবাস থাকবে, তার উপরে ক্লাস 11 কভার করা তোর পক্ষে সম্ভব হবে না। যেটা তোর ম্যাক্সিমাম বন্ধু এটাই করবে, যারা ক্লাস 11-এ ফাঁকি দেবে, ক্লাস 12-এ ওটা তারা একটা ভয়ঙ্কর সাফার করবে। তুই দেখতে পাবি ক্লাস 12-এ কদিন পরেই দেখতে পাবি যে অনেকে অর্গ্যানিক বুঝতেই পারছে না। কেন বুঝতে পারছে না? তার কারণ তারা ক্লাস 11-এ ফাঁকি দিয়েছিল। কারণ ক্লাস 11 অনেকেরই টার্গেট থাকে, ঠিক আছে আমি ক্লাস 11টা পাস করে যাবো, ক্লাস 12-এ গিয়ে ঠিক আমি খেলে দেবো। সেটা হবে না, সেটা অর্গ্যানিকের ক্ষেত্রে অন্তত হবে না। তো অর্গ্যানিক কেমিস্ট্রি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র মুখস্থ করার জায়গা আইইপিএসসি নমেনক্লেচার আছে, যেখানে আইইপিএসসি রুল ফলো করে আমি তুই নমেনক্লেচার করবো, সেটা হয়তো মুখস্থ করার পার্ট আছে, বাট বাকি পুরো পার্টটাই কিন্তু বোঝার মতন আছে। এখানে রিয়াকশানও প্রচুর থাকবে, রিয়াকশান বুঝে বুঝে করার মতন রিয়াকশান আছে, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু ক্লাস 12-এ গিয়ে সাফার করবি। ক্লাস 11-এর অ্যানুয়াল এক্সামে ও তো স্কুলের মতন কোশ্চেন করবে। ক্লাস 11 তো অনেক স্কুল ফলোই করে না বোর্ডের প্যাটার্নকে, স্কুল তো স্কুলের মতন কোশ্চেন সেট করে দেয়। অনেক স্কুল কেমিক্যাল বন্ডিং না পড়ি অর্গ্যানিক স্টার্ট করে দেয়, যেখানে তুই অর্গ্যানিক ভালো করে বুঝতে পারবি না স্কুলের পড়া। আমি সিম্পল একদম বলছি, ফ্যাক্ট তোকে বলছি। তো অর্গ্যানিক আমাদের ডেইলি এই যে স্টার্ট হচ্ছে আজ থেকে, আমরা 3-4টে ক্লাস অর্গ্যানিক পড়বো, তারপরে আবার চলে যাবো হচ্ছে রেডক্স। রেডক্স আমরা 2-4টে ক্লাসে কমপ্লিট করে আবার দুর্গাপুজো অবধি শুধুমাত্র অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো। আমাদের দুর্গাপুজোর আগে আছে হচ্ছে 16টা ক্লাস। 16টা ক্লাসের মধ্যে আমাদের 13টা ক্লাস মতন অর্গ্যানিক হবে, বাকি 3টা ক্লাস হয়তো আমাদের রেডক্স হবে, ঠিক আছে? আজকে কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন অ্যান্সার করবো বলেছিলাম, সেটা মানডেতে হবে। কেমিক্যাল বন্ডিং করবো, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিং আমাদের ম্যাক্সিমামই পারছি। কেমিক্যাল বন্ডিংয়ের কোশ্চেন অ্যান্সার সলভ করতে গিয়ে তুই হয়তো তার মধ্যে কোথাও রেজোনেটিং স্ট্রাকচার দেখতে পেয়েছিস, ঠিক আছে? ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার, সেটা বেসিক্যালি অর্গ্যানিকেরই পার্ট, ঠিক আছে? তো ভালো করে বুঝবো অর্গ্যানিক কেমিস্ট্রি। না বুঝলে কিন্তু চাপ আছে, এবং আমার মনে হয় না তুই চাপ নিতে চাস। ক্লাস 12-এ কি এক্সট্রা চাপ আমার মনে হয় না তুই নিতে চাস। তুই ক্লাস 12-এ বন্ধুরা চাপ নিচ্ছে, তখন তারা কিছু কভার করতে পারবে না, এটা ফ্যাক্ট। প্রত্যেক বছর হয়ে আসছে, পরের বছর হবে, ঠিক আছে? তো বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রি আমার তোর ক্লাস 10 লেভেলে সবারই কিছু না কিছু ছিল। খাতা হেডিং দিয়ে অর্গ্যানিক কেমিস্ট্রি দুখানা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2। অর্গ্যানিক কেমিস্ট্রি চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2, যার মধ্যে বেসিক্যালি চ্যাপ্টার 1টা নাম হচ্ছে বেসিক কনসেপ্টস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি, এখন তোর নামটা লিখতে হবে না। আর সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে তোর হাইড্রোকার্বন। আমরা এখানে হাইড্রোকার্বন আর বেসিক কনসেপ্টস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি দুখানা মিলিয়েই পড়ছি, ঠিক আছে? তো যাই হোক, চল অর্গ্যানিক কেমিস্ট্রির বেসিক পার্ট ক্লাস 10-এর রেসপেক্টে বেসিক একটুখানি জাস্ট তোকে বলি, যেটা তোর মনে আছে। আমি হাইড্রোকার্বন নামটা ক্লাস 10-এও শুনেছিলাম। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন শুনেছিলাম 3খানা টাইপের হাইড্রোকার্বন। একটা হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। তো অ্যালকেন ভাই, অ্যালকেন, একটা ছিল অ্যালকিন, আর একটা ছিল অ্যালকাইন। এই 3খানা জিনিস আমার শোনা আছে ক্লাস 10 লেভেলে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেনের জেনারেল ফর্মুলা বলতে পারবি কেউ? অ্যালকেনের জেনারেল ফর্মুলা ক্লাস 10 লেভেল, CnH2n+2, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালকেনের জেনারেল ফর্মুলা, CnH2n+2, অ্যালকেনের জেনারেল ফর্মুলা, ঠিক আছে? CnH2n+2 ক্লাস 10 লেভেল। এখন আমি তোকে বলছি অ্যালকিন, অ্যালকিনের জেনারেল ফর্মুলা ছিল CnH2n, আর অ্যালকাইনের জেনারেল ফর্মুলা ছিল হচ্ছে CnH2n-2। এটা ছিল হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের জেনারেল ফর্মুলা, CnH2n+2, CnH2n আর হচ্ছে CnH2n-2। অ্যালকেনের মধ্যে থাকে হচ্ছে সব সিঙ্গেল বন্ড, অ্যালকিনের মধ্যে থাকে হচ্ছে ডাবল বন্ড, আর অ্যালকাইনের মধ্যে থাকে হচ্ছে ট্রিপল বন্ড। এই জিনিসটা আমার ক্লাস 10 লেভেলে পড়েছিলাম। তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তার উপর বেস করে আমি বেসিক কিছু নমেনক্লেচার ক্লাস 10 লেভেলে শিখেছিলাম। মিথেন, ইথেন, প্রোপিন, ইথাইন, এসব ক্লাস 10 লেভেলে কিছুটা আমাদের অন্তত দেখা আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক একদম অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এর মধ্যে বলতে পারবি কাকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলতো? অ্যালকেনকে।
অ্যালকেনকে বলতাম স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ভাই আমি অ্যালকেনের মধ্যে সব আমার সিঙ্গেল বন্ড আছে। আমি একটা সিম্পল অ্যালকেন আঁকছি যেখানে দুখানা কার্বন আছে, আমি বাকি হাতগুলোতে কিছু লাগাচ্ছি না, হাইড্রোজেনই হবে, ঠিক আছে? তো অ্যালকেন ভাই, অ্যালকেনের মধ্যে কেন স্যাচুরেটেড? তার কারণ আমি অ্যালকেনের মধ্যে নতুন করে আর কাউকে অ্যাড করতে পারবো না। আমি যেটা করতে পারি ভাই, আমি এখান থেকে হয়তো হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে কাউকে ঢোকাতে পারবো, তাহলে আমি নতুন করে কাউকে অ্যাডিশন করতে পারবো না। আমি যেটা করতে পারবো অ্যালকেন সিস্টেমের মধ্যে সাবস্টিটিউট করতে পারবো, হাইড্রোজেনকে সাবস্টিটিউট আমি করে দিতে পারবো, কিন্তু অ্যাডিশন করা নট পসিবল। ওই জন্য অ্যালকেন সিস্টেম আমার অলরেডি স্যাচুরেটেড হয়ে আছে, আমি আর কাউকে অ্যাড করতে পারছি না। ব্যাপারটা ওই স্যাচুরেটেড সলিউশনের মতন। স্যাচুরেটেড সলিউশন মানে যার মধ্যে সলভেন্টের মধ্যে সলিউট আমার ম্যাক্সিমাম অ্যাড হয়ে গেছে, আর আমি ফার্দার অ্যাড করতে পারছি না। কিন্তু অ্যালকিন সিস্টেম বা অ্যালকাইন সিস্টেম, আমি একটা সিম্পল অ্যালকিন আঁকি সি ডাবল বন্ড সি, বা যদি আমি একটা অ্যালকাইন আঁকি সি ট্রিপল বন্ড সি, যার হাইব্রিডেশন আমি পড়েছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, আমি এখানে কিন্তু এটা করতে পারি যে অ্যালকিনের এই ডাবল বন্ডটা ভেঙে, ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা আছে, একটা পাই আছে, সিগমা বন্ড আর পাই বন্ডের মধ্যে পাই বন্ডটা আমার উইক হয়, সিগমা বন্ড আমার স্ট্রং হয়, আমি পড়েছিলাম। তো আমার ভাই পাই বন্ডটা ভাঙবে, সিগমার পাইয়ের মধ্যে অবভিয়াসলি ফার্স্টে পাইটাই ভাঙবে। পাই ভেঙে কিন্তু দেখ আমি দুদিকে একটা করে অ্যাড করতে পারি, এটা আমি করতে পারি অ্যালকিন সিস্টেমে। সিমিলার হতে অ্যালকাইন সিস্টেমে একটা সিগমা আছে, দুটো পাই আছে ট্রিপল বন্ডের মধ্যে, আমি এখানেও করতে পারি ভাই, পাই বন্ড ভেঙে একটা অ্যাড করতে পারি, ফার্দার আরও একটা পাই বন্ড ভেঙে আবার অ্যাড করতে পারি। তার মানে আমার অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে এডিশন পসিবল। এই জন্য অ্যালকেনকে আমার বলে স্যাচুরেটেড, মানে স্যাচুরেটেড হয়ে আছে, আর অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তাহলে অ্যালকেন হচ্ছে আমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বেসিক পার্ট। তো অ্যারাউন্ড 1869 ওই সময় দাঁড়িয়ে অ্যালকিন আর অ্যালকাইন অন্তত এদের বেসিক ফর্মুলা কী হতে পারে, বেসিক স্ট্রাকচার কী হতে পারে, সেটা ওয়েল এস্টাবলিশ ছিল। তখন একটা টাইপ অফ কম্পাউন্ড প্রথমবারের জন্য দেখা গেল, অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে আমাকে বলতে পারবি কার স্টেবিলিটি বেশি হবে? অ্যালকিন না অ্যালকাইন, কার স্টেবিলিটি বেশি? কার হবে স্টেবিলিটি বেশি? অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে কার স্টেবিলিটি বেশি হচ্ছে? স্টেবিলিটি বেশি মানে কি ভাই? যার বন্ড এনার্জি বেশি, ঠিক আছে? আচ্ছা, কোন বন্ডকে ভাঙা এখানে সোজা নয়, অবভিয়াসলি এখানে দেখ সবকটা সিগমা বন্ড, তুই সিগমা বন্ডকে ভাঙতে পারবি না ইজিলি, অবভিয়াসলি সিগমা বন্ড স্ট্রং বন্ড, সিগমা বন্ডকে ইজিলি ভাঙতে পারবি না। কিন্তু দেখ অ্যালকিন বা অ্যালকাইনের মধ্যে আমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, মানে পাই বন্ডগুলো আছে, আমি তো পাই বন্ডগুলোকে ওদের থেকে ইজিলি ভাঙতে পারবো। তার মানে অ্যালকেন আর অ্যালকাইনের মধ্যে অবভিয়াসলি অ্যালকেনের স্টেবিলিটি আমার বেশি হয়, কম্পেয়ার করলে আমি অ্যালকেনের স্টেবিলিটি বেশি দেখতে পাবো, বুঝতে পেরেছিস? তো অ্যালকেন আমার ওয়েল স্টেবল, এটা আমার ততদিনে প্রুফ ছিল। অ্যারাউন্ড 1869 তখনকার দিনে দাঁড়িয়ে কিছু কিছু টাইপের কম্পাউন্ড পাওয়া যাচ্ছিল প্রথম, বুঝতেই পারছিস কত বছর আগেকার ঘটনা, তখন ইলেকট্রনের কনসেপ্টই ডিসকভার হয়নি। তখন কিছু কিছু টাইপের কম্পাউন্ড পাওয়া যাচ্ছিল যারা হাইলি স্টেবল ছিল। তার মধ্যে একটা টাইপ অফ কম্পাউন্ডের ফর্মুলা পাওয়া গেলে, জেনারেল ফর্মুলা এরকম CnH2n, আর এটা পাওয়া গেলে CnHn। এই ধরনের কম্পাউন্ড কিছু কিছু পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে কি ভাই এরা হাইলি স্টেবল, কিন্তু এরা CnH2n হাইলি স্টেবল, ভাই অ্যালকিন তো হতে পারবে না, কারণ অ্যালকিনের তো স্টেবিলিটি আমার অ্যালকেনের থেকে কম। সিমিলার হতে CnHn পাওয়া যাচ্ছে। CnHn কোন ধরনের কম্পাউন্ড? তখনকার দিনে যারা সায়েন্টিস্ট ছিল তখন তো ভাই ইলেকট্রনের কনসেপ্টই ডিসকভার হয়নি, প্রোটন নিউট্রন কিছু আসেইনি তখন, তো মডার্ন ইনস্ট্রুমেন্টের কোনো প্রশ্নই আসছে না 1869 ওই সময় দাঁড়িয়ে। তো স্ট্রাকচার কী হতে পারে এই ধরনের কম্পাউন্ডের, অনেক ভাবনা চিন্তা করার পরে সায়েন্টিস্ট কেকুলে প্রথম একটা টাইপ অফ কম্পাউন্ড স্বপ্নে পেয়েছিল। এখন স্বপ্নে কীভাবে পেলো? স্বপ্নে পেলো হচ্ছে, তুই বুঝতে পারবি, তুই যদি ধর একটা কাজ নিয়ে সারাদিন ভাবতে থাকিস না, দেখবি তোর স্বপ্নের মধ্যে ওই জিনিসগুলোই আসে। তুই যদি সারাদিন ক্রিকেটের কথা ভাবতে থাকিস, দেখবি তোর স্বপ্নের মধ্যে ক্রিকেটই আসবে। তুই যেটা ভাববি স্বপ্নের মধ্যে, তুই যেটা ভাববি সারাদিন, সেটাই তো দেখবি স্বপ্নের মধ্যে আসবে বেসিক্যালি। তুই যদি সারাদিন কবিতার কথা ভাবতে থাকিস, কবিতা লেখার কথা, দেখবি তো স্বপ্নের মধ্যে কবিতার লাইনই হয়তো আসতে পারে, ঠিক আছে? এরকম তো নয় যে আমি সারাদিন ধর শুধু ইনস্টাগ্রামে রিলস দেখছি আর আমার মনের মধ্যে ভাই আসবে হচ্ছে মঙ্গল গ্রহে কীভাবে মানে ল্যান্ড করবে একটা জিনিস, তার ইকুয়েশন, এটা কখনো মনের মধ্যে আসবে না। সিম্পল হিসাব, তুই বুঝতে পারিস, ডেইলি লাইফ থেকে বুঝতে পারিস। যে কোনো পারফর্মিং আর্ট নিয়ে বিজি, তার মনের মধ্যে দেখবি ওই পারফর্মিং আর্টের জিনিসপত্রই মনের মধ্যে আসবে, নোটেশন কী হতে পারে, কীভাবে গানটা তুলতে পারে, এইসব যার মনের মধ্যে আসবে। একটা কথা আছে, লাক ফেভার্স দ্য প্রিপেয়ার্ড মাইন্ড, ঠিক আছে? লাক তাকেই ফেভার করে যার মাইন্ড প্রিপেয়ার্ড, মানে যে ওয়েল প্র্যাকটিস করে জিনিসটা, তাকেই লাক ফেভার করবে। একদম সিম্পল হিসাব। তুই যেই বা নিটে দেখবি পরের বছর 4টে অপশন তো থাকে এমসিকিউর মধ্যে, এরকম তো নয় যে ভাই তুই এমসিকিউতে জুম করে একটা মার্ক করে দিয়ে চলে আসলি ভাই তুই র্যাঙ্ক 1 হবে, এরকম তো হতেই পারে না, ঠিক আছে? একটা দুটো কোশ্চেন হয়তো ভাই এরকম হতে পারে, তুই লাকে খেলতে পারবি। লাকে কীভাবে খেলবি? কারণ তুই ব্যাকগ্রাউন্ডটা জানিস, তোর মাইন্ড প্রিপেয়ার্ড, ওই ধরনের কোশ্চেন হয়তো তুই এক্স্যাক্টলি ডিল করিসনি, বাট তোর কনসেপ্ট ক্লিয়ার আছে, ঠিক আছে? তো লাক ফেভার্স দ্য প্রিপেয়ার্ড মাইন্ড। সিমিলার হতে কেকুলে স্বপ্নে পেয়েছিল হচ্ছে একটা মলিকুলার স্ট্রাকচার, সেই মলিকুলটা কি, সেই মলিকুলটার ফর্মুলা হচ্ছে C6H6, ঠিক আছে? C6H6। চল শুরু করা যাক C6H6 এর স্ট্রাকচার। তাহলে আমরা এখন ভাই C6H6 এর একদম অরিজিনাল স্ট্রাকচারটাই এর আগে খাতার মধ্যে এঁকেছিলাম,
আবারও আঁকছি C6H6 মানে বেনজিন। তো বেনজিনের স্ট্রাকচার বানিয়েছিল কে? কেকুলে, স্বপ্নের মধ্যেই পেয়েছিল। পরবর্তীকালে যখন মডার্ন ইনস্ট্রুমেন্ট ডেভেলপ হয়েছে সব কিছু যদি প্রুভ করা যায় ঠিকই স্ট্রাকচার পেয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের বেনজিনের বেসিক স্ট্রাকচার। এটা আমি তো এর আগে এঁকেছি, সিগমা বন্ড পাই বন্ড ক্যালকুলেট করার সময় এই স্ট্রাকচার আমার তো রাখা আছে খাতার মধ্যে, ঠিক আছে? খাতার মধ্যে আঁকছি C6H6 C6H6 হয়ে গেছে, আঁকলাম ভাই C6H6 এর বেসিক স্ট্রাকচার এঁকেছি। এটা হচ্ছে কেকুলে প্রথম এই স্ট্রাকচারই দেখতে পেয়েছিল। আচ্ছা দেখ, এই যে স্ট্রাকচার পেলাম ভাই, এই স্ট্রাকচারের মধ্যে কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি? sp, কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি হয়? sp2, তাই তো? কার্বনগুলোর হাইব্রিডাইজেশন যে sp2। আচ্ছা কাজ করে আমি কার্বনগুলো নাম্বারিং করে দিই। কাজ করা যাক, এই কার্বনটাকে আমি করলাম 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4, 5, 6। তাহলে আমি যে স্ট্রাকচার রেখেছি, আমার স্ট্রাকচার ওয়াইজ 1 আর 2 এর মাঝখানে ডাবল বন্ড আছে, 2, 3 এর মাঝখানে সিঙ্গেল বন্ড আছে। বাকিটা তুই বুঝতে পারছিস, 3, 4 এর মাঝখানে ডাবল বন্ড, 4, 5 এর মাঝখানে সিঙ্গেল বন্ড, 5, 6 এর মাঝখানে ডাবল বন্ড, 6 এর একের মাঝখানে আবার সিঙ্গেল বন্ড। এটা হচ্ছে আমার বেনজিনের বেসিক স্ট্রাকচার। বেসিক না, এইটাই স্ট্রাকচার প্রথমে আমি পেলাম, কেকুলে প্রথম এরকম পেয়েছিল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার। প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন হচ্ছে আমার কি? sp2, sp2 হচ্ছে আমার হাইব্রিডেশন। তাহলে কাজ করা যাক, এবার আমি এটার sp2 অরবিটাল ডায়াগ্রাম আঁকবো, যেভাবে আমি খাতা ভরিয়ে আঁকতাম, ঠিক আছে? চল শুরু করা যাক। তাহলে sp2 অরবিটাল ডায়াগ্রাম আঁকছি। এটা 1 নাম্বার, 2, 3, 4, 5, 6। তাহলে এটা 1 নাম্বার কার্বন। তাহলে আমার স্ট্রাকচার ওয়াইজ 1 আর 2 এর মাঝখানে আছে ডাবল বন্ড, কটা সিগমা কটা পাই আছে তুই ক্যালকুলেট করতে পারবি। তাহলে এক কাজ করি, আমি 1 নাম্বারের এই কার্বনটাকে আর C1 আর লিখবো না, শুধু 1 লিখছি, ঠিক আছে? তাহলে 1 এ আছে ভাই 3খানা সিগমা বন্ড, আর এদিকে একটা পাই বন্ড আছে। তাহলে আমি 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল এরকম আঁকলাম 1 এর জন্য। বোঝা গেল? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। 1 এর সাথে 2 এর একটা সিগমা আছে, তাহলে 2 এর আমি একটা sp2 হাইব্রিডাইজড অরবিটালের সাথে এর একটা ওভারল্যাপ করলাম, এদিকে একটা হবে, এদিকে একটা হবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। 2 নম্বরের জন্য আমি আঁকলাম হচ্ছে 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল। আগে আমি সিগমা ফ্রেমওয়ার্কটা আঁকি, যেরকম আমি সিগমা ফ্রেমওয়ার্ক আঁকতাম, আমি সিগমা ফ্রেমওয়ার্কটাকে করছি, ঠিক আছে? 2 এর সাথে 3 এর, 3 হচ্ছে sp2, তাহলে 3 নাম্বার কার্বন আমি এখানে নিলাম, ওর সাথে একটা sp2 গেল, এদিকে একটা sp2 হবে, এদিকে একটা sp2 গেল। 3 এর সাথে 4 এর, এদিকে একটা sp2, নিচের দিকে একটা sp2, এদিকে একটা sp2। 4 এর সাথে 5 এর, নিচ্ছে এখানে 5, এখানে একটা sp2, এখানে একটা sp2, এদিকে একটা sp2। 5 এর সাথে 6 এর, এদিকে একটা sp2, এদিকে একটা sp2, এদিকে একটা sp2 হলো। এই হচ্ছে আমি কি করলাম, আমি আঁকলাম হচ্ছে এই মুহূর্তে 6খানা সিগমা বন্ড, 1 এর সাথে 2 এর, 2 এর সাথে 3 এর, 3 এর সাথে 4 এর, 4 এর সাথে 5, 5 এর সাথে 6, 6 এর সাথে 1 এর সিগমা বন্ড হলো। আমি সিগমাগুলোকে আঁকলাম সাইমালটেনিয়াসলি। ওই যে sp2 গুলো আমার সাইডে আঁকা আছে, ওখানে আমার কে সিগমা বন্ড ফর্ম করবে? হাইড্রোজেন করবে। এই ধরনের স্ট্রাকচার আমি করেছি এর আগে। তাহলে হাইড্রোজেন আমার হচ্ছে, হাইড্রোজেন আমার সিগমা বন্ড ফর্ম করলো। এই হচ্ছে আমার সিগমা বন্ডটার আঁকা হয়ে গেছে। 12খানা সিগমা বন্ড আমি আঁকলাম, ঠিক আছে? 12খানা সিগমা বন্ড আমি এঁকেছি, প্রপার অ্যাঙ্গেল মেনটেন করে 120 যেরকম হয় আমি আঁকলাম, ঠিক আছে? বোঝা গেছে? 1, 2, 3, 4, 5, 6। তো এইবারে এই যে সিগমা ফ্রেমওয়ার্কটা আঁকলাম, সিগমার পরে অবভিয়াসলি আমার যে স্ট্রাকচার আঁকা আছে সেই স্ট্রাকচার ওয়াইজ 1 আর 2 এর মাঝখানে ডাবল বন্ড আছে, 3, 4 এর মাঝখানে ডাবল বন্ড আছে, 5, 6 এর মাঝখানে ডাবল বন্ড আছে। তো মানে কি ভাই, পাই বন্ডটা আমাকে এবার দেখাতে হবে। ধর এই যে পার্টটা আমি আঁকলাম সিগমা ফ্রেমওয়ার্কটা, এটা পুরোপুরি প্ল্যানার পার্ট, অবভিয়াসলি প্ল্যানার। এই sp2 হাইব্রিডাইজড অরবিটালগুলো আমার প্ল্যানার পুরোপুরি, তার মানে 3খানা আমার প্ল্যানার। তাহলে এই পুরো জিনিসটা আমার প্ল্যানার, মানে কি এটা বোর্ডের প্লেনে আছে। তাহলে আমি এখন এটা যদি বোর্ডের প্লেন আঁকি তো বোর্ডের প্লেনেই আছে। এবার ধর আমি এটাকে ঘুরিয়ে টেবিলের উপরে রাখলাম, বুঝতেই পারছিস, আমি টেবিলের উপরে রেখে দিলাম, রাখতেই পারি। এইবারে কার্বন যখন sp2 হাইব্রিডাইজড হয়, তাহলে আমি 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল আঁকলাম কার্বনের। আরেকটা কি থাকে ওই কার্বনগুলোর? কার্বনগুলো যখন sp2 হাইব্রিডাইজড অরবিটাল হয়, ওই কারণে আরেকটা কি আছে? পিওর পি আছে, আনহাইব্রিডাইজড পিওর পি পড়ে আছে। তাহলে দেখ এই প্রত্যেকটা কার্বনের একটা করে আনহাইব্রিডাইজড পিওর পি হবে, কারণ প্রতিটা কার্বনই sp2 হাইব্রিডাইজড। তাহলে প্রতিটা কার্বনই একটা করে আমার আনহাইব্রিডাইজড পিওর পি হবে। আচ্ছা, এবার পিওর পিটা আমার এই প্লেনটার সাথে কিভাবে থাকবে? কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? পারপেন্ডিকুলারলি থাকবে, ঠিক আছে? তাহলে এটা আমার প্ল্যানার, আমি জানি ভাই এটা আমি প্ল্যানার, আমি ধর এটাকে টেবিলের প্লেনে রেখেছি। তাহলে যদি আমি টেবিলের প্লেনে রাখি, তাহলে টেবিলের সাথে পারপেন্ডিকুলারলি আমার থাকবে হচ্ছে প্রত্যেকটা কার্বনের পিওর পি গুলো। তাহলে আমি এখন জাস্ট আমার আঁকার জন্য আঁকছি। তাহলে এই 1 নাম্বার কার্বনে থাকবে হচ্ছে পিওর পি, আঁকলাম এই যে পিওর পি, লাল কালি দিয়ে আঁকছি। 2 নাম্বার কার্বনে থাকে পিওর পি, সব হচ্ছে পারপেন্ডিকুলারলি আছে। 3 এ আছে হচ্ছে পিওর পি, 4 এ আছে পিওর পি, 5 এ আছে পিওর পি, 6 এ আছে হচ্ছে আনহাইব্রিডাইজড পিওর পি। তাহলে প্রত্যেকটা কার্বনে আমার এই আনহাইব্রিডাইজড পিওর পি গুলোকে আমি আঁকলাম। আমার স্ট্রাকচার ওয়াইজ আমি করেছি কি ভাই, 1 এর সাথে 2 এর পিপির পাই ওভারল্যাপটা আমি দেখিয়েছি, আমার স্ট্রাকচারে তাই হয়েছে।
তাহলে আঁকছি এবার 1 এর সাথে 2 এর, আমি এর মধ্যে করলাম হচ্ছে পাই এর জন্য প্যারালাল ওভারল্যাপটা করলাম। সিমিলার ওয়েতে 3 আর 4 এর মধ্যে আমি করলাম এরকম, সিমিলার ওয়েতে 5 আর 6 এর মধ্যে, তাহলে 5 আর 6 এর আপের ডাউনের এরকম করলাম হচ্ছে আমি পাই। বোঝা গেছে? আমার স্ট্রাকচার ক্লিয়ার। আলাদা আলাদা খালি পেন আমার এখন ইউজফুল হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে আমি কি করলাম, 1 আর 2 এর মধ্যে করলাম ওভারল্যাপ, প্যারালাল ওভারল্যাপ, পি এর সাথে পি এর হয়েছে। 3 আর 4 এর মধ্যে করলাম প্যারালাল ওভারল্যাপ, হয়েছে আমার। 5, 6 এর মধ্যে আমি করলাম হচ্ছে প্যারালাল ওভারল্যাপ, আপের সাথে আপের, লোয়ারটার সাথে লোয়ারের। তাহলে এই গল্প আমি এর আগেও করেছি। আমি এটা যেটা করলাম, এই ধরনের স্ট্রাকচারটা করলাম। এই যে স্ট্রাকচারটা পেয়েছি এটা হাইলি স্টেবল। কেন স্টেবল আমি এখন জানি না, কেন স্টেবল কিছুক্ষণ পরে বুঝতে পারবো কেন স্টেবল। ফর্মুলা C6H6, এটা বেনজিন, ঠিক আছে? আমি স্ট্রাকচার রাখলাম, হয়ে গেছে আগা, ওভারল্যাপটা করলাম। আচ্ছা, তো এই যে স্ট্রাকচার আমি তো এঁকেছি, এই স্ট্রাকচার ওয়াইজ হয়ে গেছে, সবার আঁকা হয়ে গেছে। আচ্ছা দেখ, এইবারে যখন ভাই তাহলে আমার স্ট্রাকচার কমপ্লিট এত অবধি হয়েছে। এখন দেখ, এই যে স্ট্রাকচার আমি তো এঁকেছি, এই স্ট্রাকচার ওয়াইজ আমি দেখতে পাচ্ছি এর মধ্যে সিএইচ বন্ডগুলো যদি বাদ দেয়, সিএইচ বন্ড তো প্রত্যেকটার মধ্যেই আছে। ইনস্ট্রুমেন্ট এমন কিছু বেরিয়ে গেছে এখনকার দিনে তো অ্যাভেলেবেল ইজিলি। তাহলে যখন ইলেকট্রন প্রোটনের কনসেপ্টটা ডিসকভার হলো, সিএইচ বন্ডের বন্ড লেংথ ইনস্ট্রুমেন্ট এখন বেরিয়ে গেছে ভাই, তোকে বন্ড লেংথ বলে দেবে, ঠিক আছে? গ্রাফ পেয়ে যাবি, গ্রাফ থেকে তুই বন্ড লেংথ বলতে পারবি কত হবে, একদম বলা যায় এখন। তাহলে বন্ড লেংথের ভ্যালুও ক্যালকুলেট করা যায় এখন ইনস্ট্রুমেন্টের থ্রুতে। তো এই স্ট্রাকচার ওয়াইজ আমি তো 6খানাই সিএইচ বন্ড, তাহলে সিএইচ বন্ডের যে বন্ড লেংথ হবে, একটা বন্ড লেংথ ধর হচ্ছে সামথিং একটা অ্যাংস্ট্রমে পেলাম। তো সেই অ্যাংস্ট্রম আমি দেখতে পাচ্ছি আসছে, হ্যাঁ ভাই ম্যাচ করে গেছে থিওরির সাথে, ঠিক আছে? সিএইচ বন্ড আমার 6টা আছে আমার স্ট্রাকচার ওয়াইজ। দেন 3খানা সি সিঙ্গেল বন্ড সি আছে, আর দেখ 3খানা সি ডাবল বন্ড সি আছে, দেখতে পাচ্ছি। তাহলে আমার স্ট্রাকচার ওয়াইজ ভাই 3খানা সি সিঙ্গেল বন্ড সি এর ভ্যালু পাওয়ার কথা, বুঝতেই পাচ্ছি। আর 3খানা সি ডাবল বন্ড সি এর ভ্যালু পাওয়ার কথা গ্রাফ থেকে। গ্রাফ আছে, গ্রাফটার নাম আইআর স্পেকট্রোস্কোপি, তুই বাড়ি গিয়ে দেখতে পারি, সার্চ করে আইআর স্পেকট্রোস্কোপি। আমাদের সিলেবাসে নেই, সব প্রশ্নই আসছে না আসা, ঠিক আছে? তো ভাই আইআর স্পেকট্রোস্কোপি থ্রুতে আমি ভাই বন্ড লেংথ বলতে পারবো, ঠিক আছে? বন্ড লেংথ কত হচ্ছে। তো আমি দেখ এখানে দেখতে পাচ্ছি আমার স্ট্রাকচার ওয়াইজ 3খানা সি সিঙ্গেল বন্ড সি হচ্ছে, আর 3খানা সি ডাবল বন্ড সি হচ্ছে। তুই বল বন্ড লেংথ কার বেশি হয়, সি সিঙ্গেল বন্ড সি না সি ডাবল বন্ড সি? পারবো বলতে, বল কার বন্ড লেংথ বেশি হয়, সি সিঙ্গেল বন্ড সি নাকি সি ডাবল বন্ড সি? কার বন্ড লেংথ বেশি? সি সিঙ্গেল বন্ডের বন্ড লেংথ বেশি অবভিয়াসলি, কারণ ট্রিপল বন্ড মানে ওরা আরো কাছাকাছি আসছে। সিঙ্গেল বন্ড মানে একটু দূরে ছিল, ডাবল বন্ড মানে আরো একটু কাছে এসছে, ট্রিপল বন্ড মানে আরো কাছে এসছে। তাহলে আমার কি হচ্ছে ভাই, বন্ড লেংথ সি সিঙ্গেল বন্ড সি গ্রেটার দেন সি ডাবল বন্ড সি হয়, তারপরে সি ট্রিপল বন্ড সি আসছে। তাহলে এইবারে দেখ, তাহলে বেনজিন সিস্টেমের জন্য আমি যদি ইনস্ট্রুমেন্টের মধ্যে ফেলি, আমার দুখানা আলাদা আলাদা বন্ড লেংথ পাওয়ার কথা। একটা সি ডাবল বন্ড সি এর জন্য একটা ভ্যালু পাবো, আর একটা সি সিঙ্গেল বন্ড সি এর জন্য ভ্যালু পাবো, বুঝতেই পারছি। কিন্তু ভাই প্র্যাকটিক্যালি আমি কি দেখলাম, যখন আমি মলিকুলটাকে ইনস্ট্রুমেন্টের মধ্যে ফেললাম আইআর স্পেকট্রোস্কোপিতে, আমি দেখছি যে না ভাই আলাদা আলাদা ভ্যালু আসছে না, বরং ভ্যালুটা আসছে হচ্ছে সি সিঙ্গেল বন্ড সি এর আর সি ডাবল বন্ড সি এর মাঝামাঝি ভ্যালুর মধ্যে। তাহলে মানে ধর তুই সি সিঙ্গেল বন্ড সি এর ভ্যালু সাপোজ 2 অ্যাংস্ট্রম ধরে নে, আর সি ডাবল বন্ড সি এর ভ্যালু ধরে নে সাপোজ 1 অ্যাংস্ট্রম। আমি দেখছি ভাই মলিকুলটাকে যখন বেনজিনেরটাকে আমি দিলাম ইনস্ট্রুমেন্টের মধ্যে, আমি দেখলাম কি সিসি বন্ড লেংথটা আসছে কত বলতো, 1.5 অ্যাংস্ট্রমের মতো, মাঝামাঝি, দুখানার মাঝামাঝি। এখন কিভাবে মাঝামাঝি আসছে, কি জন্য মাঝামাঝি আসছে? তাহলে না আসছে সিঙ্গেল বন্ড, না আসছে ডাবল বন্ড, কিছুটা মাঝামাঝি আমি ভ্যালু পাচ্ছি, ঠিক আছে? তো দেখ এখন কেন, কি জন্য, কি হলো, সেখান থেকে আসছে আমাদের এই কনসেপ্ট। এবার চল ভালো করে দেখ। এই যে ভাই তাহলে বুঝতে পারলাম আমরা এখানে বন্ড লেংথ আমি কি পাচ্ছি, ইন বিটুইন সি ডাবল বন্ড সি আর সিঙ্গেল বন্ড সি। তাহলে বেনজিন সিস্টেমে আমি সিসি বন্ড লেংথগুলোকে পাচ্ছি কি বলতো, সি ডাবল বন্ড সি আর সি সিঙ্গেল বন্ড সি এর মাঝামাঝি। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। খাতার মধ্যে লিখে রাখিস কি কথাগুলো? যাই হোক চল। তো এবারে দেখ এখন কেন হলো। দেখ এই যে ভাই আমি এখানে করেছিলাম 1 আর 2 এর মাঝখানে ওভারল্যাপ, 3 আর 4 এর মাঝখানে ওভারল্যাপ, 5 আর 6 এর মাঝখানে ওভারল্যাপ। আজকে দেখ ভাই এটা চাইলে আমার এরকমও হতে পারে, 1 আর 6 এর মাঝখানে ওভারল্যাপটা আমি করতে পারতাম চাইলে, 5 আর 4 এর মাঝখানে ওভারল্যাপটা করতে পারতাম চাইলে, 2 আর 3 এর মাঝখানে আমি চাইলে ওভারল্যাপটা করতে পারতাম। যদি আমি ওরকম করতাম তাহলে দেখ আমার স্ট্রাকচারটা হয়ে যেত এরকম। কারণ ভাই 1 এ আছে পিওর পি, 6 এ আছে পিওর পি, তাহলে ভাই স্ট্রাকচারটা তখন এরকম হয়ে যেত। 5 এ আছে পিওর পি, 4 এ আছে পিওর পি, তাহলে তখন এদের মাঝখানে ডাবল বন্ড আমি বলতে পারতাম। 4 এ আছে পিওর পি, 5 এ আছে, করলাম এদের মাঝখানে ওভারল্যাপ। 4 আর 3, 4 তো বিজি হয়ে গেছে ওদিকে, 3 এ আছে পিওর পি, 2 এ আছে পিওর পি, এদের মাঝখানে আমার ওভারল্যাপ হতে পারতো। আমি যদি সেম নাম্বার অফ কার্বন দিই বা কার্বনের নাম্বারিংগুলোকে সেমই করি, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, 5, 6, তাহলে দেখ আমার কি হয়ে গেল ভাই, আমার এরকমও তো পসিবল ছিল। 1 আর 2 এর মাঝখানে তখন হয়ে গেল সিঙ্গেল বন্ড, 1 আর 6 এর মাঝখানে তখন হয়ে গেল ডাবল বন্ড।
এই দুখানা স্ট্রাকচার কি সেম? দেখ আমার যেরকম করেছি ভাই, এখানে 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনের মাঝখানে আগে ডাবল বন্ড ছিল, এখন কিন্তু আর ডাবল বন্ড নেই। 2 আর 3 এর মাঝখানে আগে সিঙ্গেল বন্ড ছিল, এখন কিন্তু আর সিঙ্গেল বন্ড নেই, ডাবল বন্ড চলে এসেছে। তাহলে 3 আর 4 এর মাঝখানে আগে ডাবল বন্ড ছিল, এখন দেখ সিঙ্গেল বন্ড লিখেছি। হ্যাঁ ভাই প্র্যাকটিক্যালি তো ঠিকই আছে, দুখানা স্ট্রাকচারই তো সেম, কারণ ওখানে ভাই 1 আর 6 এর মাঝখানে ওভারল্যাপ, অসুবিধার কিছুই নেই। আমার তো পাশাপাশি অল্টারনেটিভ কার্বন, পাশাপাশি কার্বনে তো প্যারালাল হয়েছে ওভারল্যাপ। 1 আর 6 এর মাঝখানে হয়েছে 1 এর পি, আমি যদি ছবিটা এরকম করে দিই ভাই, এই পাইটা মুছে দিই, আমি যদি এর সাথে ওভারল্যাপ করতেই পারি, আমি এই পাইটা মুছে দিই, এর সাথে ওভারল্যাপ করতেই পারি, এই পাইটা মুছে দিই, এই পাইটা মুছে দিই, আমি এটার সাথে এটার ওভারল্যাপ করতেই পারি, একই হতো, তাহলে আমার স্ট্রাকচারটা এরকম হয়ে যেত। তাহলে এই স্ট্রাকচার সেম এক্স্যাক্টলি না ভাই, আমার থিওরি হয়তো সেম হচ্ছে না, কারণ এখানে 1 আর 2 এর মাঝখানে ছিল ডাবল বন্ড, এখানে 1 আর 2 এর মাঝখানে তো ডাবল বন্ড হচ্ছে না, এখানে 1 আর 6 এর মাঝখানে ডাবল বন্ড হয়ে গেছে। দেখ এখানে তো 1 আর 6 এর মাঝখানে ডাবল বন্ড নেই, তার মানে কি হলো ব্যাপারটা হয়েছে যেটা, দেখ এই যে পাই ইলেকট্রন যেটা আমার অল্টারনেটিভ আছে ভাই, এখানে দেখ অল্টারনেটিভ আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। পাই ইলেকট্রন কিভাবে মুভ করছে? পাই ইলেকট্রন মুভ করছে হচ্ছে ভাই পুরো সিস্টেম জুড়েই মুভ করছে, ঠিক আছে? এর সাথে এর ওভারল্যাপ হবে, এর সাথে এটার ওভারল্যাপ হবে, এর সাথে ওটার ওভারল্যাপ হবে, পুরো সিস্টেম জুড়ে আমার পাই ইলেকট্রনগুলো মুভ করছে, পুরো সিস্টেম জুড়েই মুভ করছে। এর সাথেও হতে পারে, এর সাথেও হতে পারে, তার মানে আমি অ্যাভারেজ স্ট্রাকচারটা নেব, এর সাথেও হতে পারে, এর সাথেও হতে পারে, তার মানে আমি কি নেবো? অ্যাভারেজ স্ট্রাকচার। তাহলে অ্যাভারেজ স্ট্রাকচার নিচ্ছি যেটা, বুঝতে পেরেছিস? তাহলে ভাই পাই ইলেকট্রন আমার এর সাথে ওভারল্যাপ করতে পারে, এর সাথে এটার ওভারল্যাপ হতে পারে, এর সাথে এটার হতে পারে ভাই, এর সাথে ওটার হতে পারে, পাশাপাশি তো সব পাশাপাশি যেহেতু আছে, আর ইলেকট্রন তো ক্লাউডের মতন, তাহলে ওভারল্যাপটা আমার হতে পারে কি বলতো, এরকম পাশাপাশি সবার সাথে সবারই ওভারল্যাপ হতে পারে। তার মানে আমি যে আলটিমেট যে স্ট্রাকচারটা পাবো, সেটা আমি না পাবো এটা, না পাবো ওটা, দুখানার এভারেজ স্ট্রাকচারটা পাবো, বোঝা গেছে? যেটা আমি আলটিমেট স্ট্রাকচারটা পাবো, সেটা আমি কি পাবো? না এটা না ওটা, পাবো হচ্ছে এটার এভারেজ স্ট্রাকচার। তাহলে এভারেজ স্ট্রাকচারটা আমি নিচে এবার রাখছি। এভারেজ স্ট্রাকচার মানে কি? এভারেজ স্ট্রাকচার মানে হচ্ছে ভাই এটা আর ওটার মাঝামাঝি স্ট্রাকচার, এটা যা ছিল ওটা যা হলো ওটার মাঝামাঝি স্ট্রাকচার। তাহলে এটা আর ওটার মাঝামাঝি মানে কিরকম স্ট্রাকচারটা একটু আঁকছি। তাহলে এভারেজ স্ট্রাকচারটা আমি যদি মাঝখানে আঁকি, এভারেজ স্ট্রাকচার মানে এরকম হবে, হাইড্রোজেন কার্বন বন্ড আগেও ছিল পরেও আছে, তাহলে দেখি প্রত্যেকটা হাইড্রোজেন কার্বন বন্ড তো আগেও ছিল পরেও থাকবে, এটার আর কোনো অ্যাভারেজ বলে কিছু হবে না, এটার আর কোনো অ্যাভারেজ বলে কিছু হবে না, হাইড্রোজেন কার্বন বন্ডগুলো আগেও ছিল পরেও থাকবে, এটা আবার অ্যাভারেজ কি ভাই? এর কোনো অ্যাভারেজ নেই। আচ্ছা, যেটা হচ্ছে ভাই সিগমা বন্ডগুলো, দেখ কার্বন কার্বন সিগমা, এ তো ভাই C1 C2-র মাঝখানে সিগমা বন্ড আগেও ছিল পরেও আছে, এর আর অ্যাভারেজ বলে কিছু নেই। যেটা হয়েছে নতুন যে বন্ডগুলো ফর্ম হয়েছে সেটার আমি হচ্ছে অ্যাভারেজ করতে পারি। কীভাবে করবো অ্যাভারেজ? যা ছিল আর যা হলো তার মাঝামাঝি জিনিসটাকে আমার অ্যাভারেজ বলবো। আসছি আমি। যে অরেঞ্জ সাইকেলটা ছিল কার সাইকেল? কোনো লক টক করা নেই, চুরি হয়ে যেতে পারে সাইকেল, চোর তো আর এসব শুনবে না, চুরি হয়ে যেতে পারে, কিন্তু সিরিয়াসলি বলছি, চুরি হয়ে গেলে তখন কি করবি? কষ্ট হবে একটু, আর কি আর হবে, লক ছাড়া কেউ সাইকেল রাখে? ইন্ডিয়াতে অন্তত রাখে না। তাহলে অ্যাভারেজ স্ট্রাকচারটা কি পাচ্ছি? অ্যাভারেজ স্ট্রাকচার পাচ্ছি হচ্ছে যেটা ছিল আর যেটা হলো তার অ্যাভারেজ। তার মানে দেখ এই পার্টগুলো তো আগেও ছিল পরেও আছে, এটার আর কোনো অ্যাভারেজ বলে কিছু হবে না, এই পার্টগুলো তো আমার আগেও ছিল পরেও আছে, সিগমা বন্ডগুলো। 1 আর 6 এর মাঝখানে বন্ড আগে ছিল না পরে হলো, তার মানে পরে হলো আর আগে কিছু নেই, মানে ছিল আর নেই, এর অ্যাভারেজটা কী হবে? কিছুটা আছে কিছুটা নেই, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে বোঝা গেল 1 আর 6 এর মাঝখানে আমি অ্যাভারেজ বন্ডটা এরকমভাবে দিচ্ছি। 1 আর 2 এর মাঝখানে বন্ড আগে ছিল এখন আর নেই, অ্যাভারেজ কী হবে? কিছুটা আছে কিছুটা নেই, তাহলে আমি দিলাম এর মাঝখানে আমার এরকম। 2-3 এর মাঝখানে বন্ড আগে ছিল না, পাই বন্ডের কথা বলছি, এখন একটা নতুন হয়েছে, অ্যাভারেজ হবে কিছুটা আছে কিছুটা নেই,
একইভাবে পুরোটা জুড়ে আমার সেই একই জিনিসই হচ্ছে। তার মানে এই হচ্ছে আমার পেলাম কি এভারেজ স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারটা আমার কি বোঝাচ্ছে, এই স্ট্রাকচারটা আমার বোঝাচ্ছে এই সিসি বন্ডের ক্যারেক্টারটা না পুরোপুরি সিঙ্গেল না পুরোপুরি ডাবল, এদের মাঝামাঝি কিছু একটা। সিসি বন্ডের ক্যারেক্টারটা না পুরোপুরি সিঙ্গেল না পুরোপুরি ডাবল, এদের মাঝামাঝি কিছু একটা। ওই জন্য দেখ আমি প্র্যাকটিক্যালিও তাই পেলাম, ভ্যালুটা আমি তাই পেলাম, বন্ড লেংথটা পেলাম ডাবল আর সিঙ্গেলের মাঝামাঝি। তাহলে এটা হচ্ছে কি বলতো আমার এর এভারেজ স্ট্রাকচার, বোঝা গেছে? এটা হচ্ছে আমার এর এভারেজ স্ট্রাকচার। এভারেজ মানে মাঝামাঝি স্ট্রাকচার, ক্লিয়ার? বুঝতে পারলাম? এই মাঝামাঝিটা একটা ভালো নাম আছে, ভালো নামটাতে আমি পরে আসছি। এবার দেখ এই ভালো নামটাকে বলে হচ্ছে, আসছি সেখানে, এত ক্লিয়ার? আচ্ছা এবার দেখ এটাকে আরও কীভাবে আঁকা যায়, এটাকে আঁকে হচ্ছে এইভাবে, এদিকে তাকা, শর্টে আঁকে এইভাবে, এরকম আঁকলাম ভাই। হাইড্রোজেন আমি আর দেবো না, তুই আর হাইড্রোজেন দিবি না, ঠিক আছে? এটাকে ভাই কোথাও দেখবি এরকম আঁকা আছে, মাঝখানে এরকম ডট 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 গোল, তার মানে কি ইলেকট্রন ক্লাউড এটা পুরোটা জুড়ে ঘুরছে। এটার ভালো নামে আমি আসছি, তাহলে এটাকে এইভাবে আঁকা যেতে পারে, এটাকে এইভাবে আঁকা যেতে পারে, যেটা আমি তুই এঁকেছিলাম কিছুদিন আগে, মাঝখানে একটা গোল, ঠিক আছে? তার মানে ইলেকট্রন ক্লাউড আমার পুরোটা জুড়েই ঘুরে বেড়াচ্ছে, এটা বোঝানোর জন্য। তাহলে এইটারই ভার্সন হচ্ছে আমার এইগুলো, ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝে গেছি। তাহলে এই স্ট্রাকচারটা আমি এর আগে করেছিলাম, কিন্তু শর্টে আমি এইভাবে এঁকেছিলাম। তো এখন এই যে ঘটনাটা যেটা ঘটেছে, এটা কি হলো ভাই? দেখ ইলেকট্রন ক্লাউড যে পুরো মুভ করেছে পুরো সিস্টেম জুড়ে, তাহলে ইলেকট্রন ক্লাউডের এই মুভমেন্ট কেন মুভ করেছে, এর কারণ আছে, অত কারণ আমাদের লাগবে না। এই প্রত্যেকটা অরবিটালের এনার্জি সেম ছিল বলে এইসব মুভমেন্টের গল্পটা হয়েছে। তাহলে পুরোটা জুড়ে আমার ইলেকট্রন ডিলোকালাইজ হয়েছে। দেখ আমি কি বলতে পারি বলতে, ইলেকট্রন পুরো সিস্টেম জুড়ে ডিলোকালাইজ হয়েছে, পুরো ছড়িয়ে পড়েছে, বুঝতে পারছিস? পাই ইলেকট্রন ক্লাউড পুরো সিস্টেম জুড়ে আমার ডিলোকালাইজ হয়েছে। তাহলে ইলেকট্রনের এই যে ডিলোকালাইজেশন হওয়া, এটাকে বলে কি বলতো রেজোনেন্স। তুই রেজোনেন্স টার্মটা শুনেছিস কোথায়? ফিজিক্স হয়তো শুনেছিস। রেজোনেন্স শুনেছিস না? ফ্রিকোয়েন্সির মধ্যে রেজোনেন্স, সাউন্ডের মধ্যে রেজোনেন্স। তো রেজোনেন্স আমার এখানে কেমিস্ট্রি দেখলাম, রেজোনেন্স কেন হচ্ছে? অরবিটালগুলোর এনার্জি সেম বলে এখানে আমার ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন হচ্ছে, ঠিক আছে? তার মানে রেজোনেন্স আমার এখানে হলো, এই ঘটনাটা কি বলো? রেজোনেন্স, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ইলেকট্রন ডিলোকালাইজ হলো, এটাকে আমি বলছি সোজা কথা রেজোনেন্স, ক্লিয়ার? তাহলে ইলেকট্রন যখন এরকম অল্টারনেটিভ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এর মাধ্যমে দেখ ডিলোকালাইজ হয়ে যাচ্ছে, এটাকে আমি কি বলছি? রেজোনেন্স। যাই হোক, রেজোনেন্সের ডেফিনেশন স্কুলে চাইলে তোকে দিতে পারে, আমি তোকে পাঠিয়ে দেবো। তাহলে রেজোনেন্স ব্যাপারে আমি রিয়েলাইজ করতে পারলাম কি হচ্ছে ভাই। তাহলে রেজোনেন্স মানে কি বলতে, এবার একটু এদিকে তাকা, বোঝা গেছে? আর এই যে মাঝামাঝি স্ট্রাকচারগুলো আঁকছিলাম না, এটাকে আমার বলে হচ্ছে রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। এটাকে আমার কি বলে? রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। এটাকে আমার কি বলে? রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, ক্লিয়ার? রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। আমি কি বলবো এবার লিখবি, তারপরে তুই লিখবি, তুই নিজের দায়িত্বে লিখবি, ঠিক আছে? এটাকে কি বলে? রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই যে আমরা যে বেনজিনটাকে এইভাবে আঁকি না, এটা আমরা বেসিক্যালি বেনজিনের হাইব্রিড স্ট্রাকচার আঁকি। এবার আমি এইভাবে আঁকতে পারি, আমি অল্টারনেটিভ ডাবল বন্ড দিয়েও আঁকতে পারি, সেটা আমার ইচ্ছা, একই ব্যাপার, ক্লিয়ার? তুই এই ছবিটাও আঁকিস, কখনো বা ওটাও আঁকিস, কখনো বা এটাও আঁকিস, একই ব্যাপার সব, বোঝা গেছে? এবার দেখ এই স্ট্রাকচার মানেই কিন্তু ওই স্ট্রাকচারটা, কীভাবে? চল দেখি ওই স্ট্রাকচার মানেই কীভাবে ওই স্ট্রাকচারটা। আমি এই মাঝের ছবিটা মুছে দিচ্ছি। কেন এই স্ট্রাকচার মানেই ওই স্ট্রাকচার, চল দেখ কেন এই স্ট্রাকচার মানেই ওই স্ট্রাকচার। দেখ ভাই বেনজিন আমার এভাবেও থাকে ওভাবেও থাকে, আলটিমেটলি তো পুরোটা মিলিয়ে মিশে থাকে। আলটিমেটলি বেনজিন আমার কীভাবে থাকে? আলটিমেটলি বেনজিন থাকে হচ্ছে ভাই পুরো হাইব্রিড ভাবে। তার মানে কি বলতো, না এক্স্যাক্টলি এটা না এক্স্যাক্টলি ওটা, এর হাইব্রিড মানে ইলেকট্রন ক্লাউড এখানেও আছে এখানেও আছে, বুঝতে পারলি? যেটা আমি এখানে এঁকেছিলাম, বোঝা গেছে? তাহলে আমি রিপ্রেজেন্ট করবো কীভাবে এটাকে? এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দিকে তাকা, একদম সিম্পলভাবে রিপ্রেজেন্ট করবো। এই স্ট্রাকচারও যা ওই স্ট্রাকচারও তাই হচ্ছে আমার। কেন তাই হচ্ছে? তার কারণ দেখ আমার বেনজিন এভাবেও আছে ওভাবেও আছে, আর আমি আলটিমেটলি বেনজিনকে কীভাবে রিপ্রেজেন্ট করছি? হাইব্রিডটাতে, কারণ বেনজিন আমার আলটিমেটলি এইভাবেই থাকে। এবারে দেখ এটার কন্ট্রিবিউশনে এটারও রোল আছে, এটার কন্ট্রিবিউশন ওটারও রোল আছে। তুই একটা জিনিস অন্তত দেখে বুঝতে পারছিস, এটার কন্ট্রিবিউশনে এটার যা রোল, এটার কন্ট্রিবিউশন ওটার রোল দেখ সেম, বুঝতে পারছিস না? দেখ এটা যা রোল প্লে করেছে এই স্ট্রাকচার বানানোর জন্য, এটা যা রোল প্লে করেছে বা এটা বানানোর জন্য, ওটা দেখ সেম রোলই প্লে করেছে। কেন বলছি কথাগুলো? তার কারণ দেখ এই স্ট্রাকচার আর ওই স্ট্রাকচারের মধ্যে আমার একটা রিলেশন দেখাতে হবে। রিলেশনটা কি? দেখ বেনজিন এভাবেও থাকতে পারে ওইভাবেও থাকতে পারে। এবার এটাকে আমি কীভাবে বোঝাবো? তুই দেখ একটা সিম্পল অ্যারো ঘুরিয়ে আমি জিনিসটাকে বোঝাবো। এদিকে তাকা, দেখ আমি বলতে পারি এই স্ট্রাকচার থেকে ওই স্ট্রাকচারে কীভাবে গেলাম, একদম সিম্পলভাবে বলবো। দেখ আমি বলবো হচ্ছে এটা কিন্তু দুখানা কোনো নতুন স্ট্রাকচার নয়, সেম স্ট্রাকচারই হচ্ছে, সেম স্ট্রাকচার। কারণ বেনজিন না থাকে এভাবে না থাকে ওইভাবে, আলটিমেটলি থাকে তো ভাই হাইব্রিড স্ট্রাকচারে। হাইব্রিড মানে কি? ইলেকট্রন এখানেও ছড়িয়ে আছে এখানেও ছড়িয়েছে, এটা তো বুঝতে পারছিস। তাহলে দেখ আমি এখানে কীভাবে দেখাবো? আমি দেখাবো হচ্ছে ভাই পাই ইলেকট্রনই তো মুভ করেছে, যা করছে তো পাই ইলেকট্রন, সিগমার তো কোনো মুভমেন্ট নেই, সিগমা হচ্ছে রিজিড, ঠিক আছে? এদিকে দেখ আমি কীভাবে দেখাচ্ছি, আমি দেখাবো হচ্ছে ভাই এ দেখ পাইয়ের ইলেকট্রনগুলোকে অ্যারো দিয়ে আমি এর মাঝখানে পাঠিয়ে দিলাম, পাইয়ের ইলেকট্রনগুলোকে আমি অ্যারো দিয়ে এটার মাঝ বরাবর পাঠালাম, ঠিক আছে? পাইয়ের ইলেকট্রনগুলোকে অ্যারো দিয়ে আমি এই বরাবর পাঠালাম। দেখ যখন আমি পাঠালাম তখন দেখ আমার এই স্ট্রাকচার এরকম হয়ে গেল না, এই পাইয়ের ইলেকট্রন দেখ এখানে চলে গেছে, দেখ ওই স্ট্রাকচার আমার এরকম হয়ে গেছে, বুঝতে পারছিস? আমি এই দুখানা ইলেকট্রনকে অ্যাজ ইফ মানে পাই ইলেকট্রনকে অ্যারো দিয়ে এরকম পাঠিয়ে দিয়েছি, অ্যারোটা আমি এইভাবে দিচ্ছি ওই জন্য। তাহলে দেখ আমার স্ট্রাকচার এরকম হয়ে গেছে। তাহলে আমার ভাই তো ভাই এই কার্বনে একটা যদি নতুন বন্ড হয়, তাহলে ভাই
স্ট্রাকচারটা নয়, এত অবধি আমি বুঝতে পারলাম। প্রশ্ন হচ্ছে আমি কি তখন ভাই নিচের কার্বনের ডাবল বন্ডটা রেখে দেবো এরকম, এই কার্বনের ডাবল বন্ডটা রাখবো? না ভাই, রাখতে পারবো না। কেন পারবো না? কারণ কার্বনের তো ভাই ভ্যালেন্সি আমার 5 তো হবে না, বুঝতে পেরেছিস? আমি দেখ এই বন্ডটাকে যখন এখানে পাঠালাম, তাহলে কার্বনের তো 1 2 3 4 আর একটা নতুন 5 তো আর হবে না, 5খানা বন্ড তো কার্বনের হবে না। তাহলে আমি তখন স্বাভাবিকভাবে কী করতে হবে, আমি এই বন্ডটাকে অ্যারো দিয়ে কীভাবে এখানে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? তারপরে দেখ আমার ওই বন্ডটা ডাবল বন্ড যেটা এখানে ছিল সেটা আমার এখানে চলে এসছে, এই ছবি ওয়াইজ এখানে আসলো। একই গল্প দেখ, এই কার্বনে 5টা বন্ড হবে না, 4টে অলরেডি আছে, আরেকটা যদি আমি আঁকি তাহলে 5টা হয়ে গেল। তাহলে আমি আরেকটা না হয় আনলাম ওদিক থেকে, কিন্তু আমাকে তাহলে এখান থেকে একটা ওদিকে পাঠিয়ে দিতে হবে, এদিক থেকে একটা এদিকে পাঠালাম, বোঝা গেছে? এই স্ট্রাকচার মানে যে ওই স্ট্রাকচার কীভাবে আনলাম, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে আমি অ্যারোগুলো কীভাবে দিচ্ছি, এখানের পাইয়ের অ্যারোগুলোকে আমি পাঠিয়ে দিলাম হচ্ছে এখানে। সিমিলার হতে যখন এই কার্বনে ওই ইলেকট্রন দুটো চলে আসলো, তার মানে আমার ভাই ওখানে কার্বনের 5টা হয়ে গেল বন্ড, 5টা তো আমি রাখতে পারবো না। তাহলে আমি কী করলাম, এই কার্বনের আরও দুখানা ইলেকট্রনকে এদিক থেকে একটা বন্ড ফর্ম করলাম, ওদিক থেকে একটা পাঠিয়ে দিলাম ওদিকে। তাহলে তুমি বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি এখানে পাঠাচ্ছি, এখান থেকে আমি এখানে পাঠালাম, এখান থেকে আমার এখানে পাঠালাম। দেখ তার ফলে আমার ওই স্ট্রাকচারটা ডেভেলপ হয়ে গেছে, তার ফলে আমার ওই স্ট্রাকচারটা ডেভেলপ হয়ে গেছে, বোঝা গেছে এত অবধি? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। এইবারে তাহলে ওই স্ট্রাকচার তো বুঝতে পারলাম, তাহলে দেখ এই স্ট্রাকচার থেকে যে ওই স্ট্রাকচারে আমি যাচ্ছি, তার জন্য আমি অ্যারোটা এরকম দিলাম। হ্যাঁ ভাই, অ্যারোগুলো আমি এরকম দিয়েছি। এবারে দেখ তোকে যদি বলে ওই স্ট্রাকচার থেকে এইভাবে এই স্ট্রাকচারে কীভাবে আসবো, আরে ভাই একই তো গল্প, একই গল্প। তুই অ্যারো দে, তুই চাইলে দেখ এই অ্যারোটাকে এদিকেও দিতে পারিস, তাহলে আমার অল্টারনেটিভগুলো এরকম দিতে হবে। চাইলে এরকম করতে পারিস, তুই চাইলে সামনের দিকেও করতে পারিস, কী হবে এতে? কিছুই যাবে আসবে না। তুই চাইলে দেখ এটাকে এখানে পাঠাতে পারিস, এটাকে এখানে পাঠাতে পারিস, এটাকে এখানে পাঠাতে পারিস। দেখ একই গল্প আমার হলো, দেখতে পাচ্ছিস? একই জিনিস আমি পেলাম ফিলে। তাহলে এই বন্ডটা আমার এখানে ছিল, চলে আসবে এখানে। হ্যাঁ ভাই, 3 আর 4-এর মাঝখানে চলে আসলো। দেখ 4 আর 5-এর মাঝখানে ছিল হচ্ছে ডাবল বন্ডটা, তাহলে আমার এখন বন্ডটা চলে যাবে 5 আর 6-এর মাঝখানে। হ্যাঁ ভাই, 5-6-এর মাঝখানে চলে এসছে। 6 আর 1-এর মাঝখানে ছিল ডাবল বন্ড, চলে গেলে 1 আর 2-এর মাঝখানে। দেখ চলে এসছে 1 আর 2-এর মাঝখানে। অর্থাৎ বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। তাহলে এই স্ট্রাকচার থেকে আমি তো এই স্ট্রাকচারেও আসতে পারবো, আমি করছি না ভাই, ইলেকট্রন নিজেই করছে, ঠিক আছে? তাহলে আমি এই স্ট্রাকচার থেকে তো এই স্ট্রাকচারেও আসতে পারবো। তার জন্য আমি অ্যারোটাকে একটা নতুন অ্যারো দেবো না ভাই, তার জন্য যেটা করে হচ্ছে দেখ ওই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটার মাঝখানে আমি যেরকম একটা এই দিকে একটা অ্যারো দিয়েছিলাম, সিমিলার তো ওটা থেকে এটা যেহেতু আসছি বোঝানোর জন্য আমি এই অ্যারোটার পিছনে একটা এরকম অ্যাড করে দেবো, ঠিক আছে? এই অ্যারোটার পিছনে একটা এরকম অ্যাড করে দিলাম। এটার মানে আমার কি বোঝাচ্ছে, এই স্ট্রাকচার থেকে যেমন আমি ওখানেও যেতে পারি, ওটা থেকে আমি এটাতেও আসতে পারি। মাঝখানে অ্যারোটা বোঝা গেল কি? মাঝখানে অ্যারোটা মানে আমি বুঝতে পারলাম এটা থেকে যেমন ওটাতে যেতে পারি, ওটা থেকে আমি এটাতেও ফিরতে পারি, বুঝতে পেরেছিস? অ্যারোগুলো আমি দিচ্ছি খাতার মধ্যে, বোর্ডের মধ্যে দিচ্ছি, মানে তুইও দিচ্ছিস। তাহলে আমি এই স্ট্রাকচার থেকে যেমন ওই স্ট্রাকচারে যেতে পারি, ওই স্ট্রাকচার থেকে এটাতেও ফিরে আসতে পারি, বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে দেখ এই যে দুখানা আলাদা আলাদা স্ট্রাকচার পেলাম, বেনজিন তাহলে এক্সিস্ট করে কীভাবে? এই দুখানার হাইব্রিডে। হাইব্রিডটা